একটি দেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হয়? দেশ পরিচালনা নির্ধারণের ক্ষেত্রে নতুনদের অংশগ্রহণ কতটুকু? এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি শুধুই বয়োজ্যেষ্ঠদের, নাকি নতুনদেরও এ ব্যাপারে অংশগ্রহণের সুযোগ রয়েছে? কি বলছেন ভোটে নতুনরা? দক্ষিণের এই অঞ্চল বরিশালের বুক চিরে বয়ে চলা কীর্তনখোলা নদী যেন প্রাণের স্পন্দন। ইতিহাস, জীবন, বাণিজ্য আর মানুষের গল্প সব যেন জড়িয়ে আছে এই নদীর স্রোতে। কথিত আছে একসময় এই নদীতে কীর্তনের উৎসব হতো। সেই কীর্তন থেকেই নদীর নাম কীর্তনখোলা। এজন্য এক নদী নয়, এক চলমান ইতিহাস। কিন্তু এই ইতিহাস সৌন্দর্যের মাঝেও আছে উদ্বেগের গল্প। দূষণ আর দখলের কারণে কীর্তনখোলা আজ কঠিন সময়ের মুখোমুখি। কীর্তনখোলার প্রাণ আবারও ফিরিয়ে আনতে চান সুজয় নামের এই তরুণ, কিন্তু কিভাবে? বরিশাল তো প্রাচ্যের ভেনিস। নদীকে কেন্দ্র করে বরিশালের যে জীবনাচরণ গড়ে উঠেছিল, মানে এখানকার মানুষের তার যে কৃষিকাজ থেকে শুরু করে মৎস্যজীবীদের জীবন, যাতায়াত ব্যবস্থা পুরোটাই তো নদীর উপর নির্ভরশীল ছিল একটা বড় সময় পর্যন্ত। বরিশাল তথা গোটা দক্ষিণবঙ্গ তো পুরোপুরি গড়ে উঠেছে নদীর, তার যে জীবিকা, তার জীবনাচরণ, গণমানুষের যে তার যাতায়াত, সমস্ত কিছু কিন্তু নদীর উপর ভিত্তি করে। কিন্তু আমরা দেখলাম যে সবচেয়ে বেশি অত্যাচার সম্ভবত করা হয়েছে নদীর উপরে। নদীগুলো হারিয়ে যাচ্ছে। আপনি নগরীর মাঝখানে দেখেন যে খালগুলো আসলে ড্রেনে পরিণত হয়েছে। বর্ষার পানিটা মানে শহর থেকে বের করে দেওয়ার মতো সক্ষমতা ওই খালগুলোর আর নেই। ফলে নদী, খাল, যেটা বরিশালের আইডেন্টিটি, বরিশালকে মানুষ যেটা দিয়ে চেনে, এই খাল নদী দুটোই মোটামুটি আমরা একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এর বাইরে দেখবেন যে কীর্তনখোলা নদী সহ অন্যান্য নদীর লবণাক্ততা বাড়ছে। ফলে এখানকার মৎস্য সম্পদের একটা প্রচণ্ড রকম সংকট তৈরি হয়েছে। ফলে দিন শেষে বরিশাল যে সমস্ত জিনিসগুলো বরিশালকে বরিশাল বানিয়েছে, আমরা সম্ভবত তার সমস্ত কিছুই নিজেদের একদম প্রচণ্ড এটা কি বলে অদক্ষতা বা একদম অসচেতনতার কারণে একরকম ধ্বংসই করে ফেলেছি। যদি সরকারের কোনো দায়িত্ব আপনাকে দেয়া হয়, সেক্ষেত্রে কোন দিকটার পরিবর্তন করবেন বরিশালে? প্রথমত নদীকে কিভাবে করে বাঁচিয়ে রাখা যাবে, এর জন্য একটা মানে স্বতন্ত্র নদীর, বাংলা যতগুলো নদী আছে আর কি, এই নদীগুলো রক্ষার জন্য আলাদা একটা স্বতন্ত্র কমিশন হওয়া দরকার। এবং সেখান থেকে খুব প্ল্যানফুলি যে আমার কোন নদীর নাব্যতা রক্ষার জন্য কি পরিমাণ ড্রেজিং লাগবে, আমাদের যে শিল্পায়ন হয়েছে নদীর মাঝখানে, ইন্ডাস্ট্রিগুলো নদীকে দখল করে যে গড়ে উঠেছে, এবং অন্যান্য অপরাপর ক্ষমতাসীনদের স্থাপনা যেগুলো আসলে নদীর জন্য ক্ষতিকর, যেগুলো তৈরি হয়েছে, এগুলোকে উচ্ছেদ করা। কীর্তনখোলা নদী সহ বরিশালের অপরাপর নদীর যে লবণাক্ততা বাড়ছে, ফলে এগুলোর সমস্যার সমাধানে আমাদের কি কি করণীয়, এগুলোর একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নিয়ে যদি একটা লম্বা সময় কাজ করা যায়, তাহলে হয়তো নদীগুলোকে রক্ষা করা যাবে। এই যে দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গে নদীর যে সম্পর্ক, এটাকে আসলে ঠিক ওই মানুষের জায়গা থেকে বোঝা দরকার। কীর্তনখোলা নদীর ঢেউ যেন ছুঁয়ে দেয় বরিশাল নগরীর হৃদয়। দক্ষিণ বাংলার প্রাণকেন্দ্র এই শহরটি নদীর তীরকে বুকে জড়িয়ে আজও বয়ে নিয়ে চলছে ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার গল্প। আধুনিকতার ছোঁয়া লেগেছে, বড় বড় ইমারত নগরায়নও হয়েছে, কিন্তু কতটুকু পরিকল্পনা মাফিক হয়েছে বরিশাল নগরীর উন্নয়ন? অপরিকল্পিত নগরায়নের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, যা নাগরিক জীবনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন এই শিক্ষার্থী। তাই তো সুযোগ পেলে পরিকল্পিত নগরায়ন ও সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানের মাধ্যমে সাজাতে চান বরিশাল নগরীকে। বরিশাল শহরে আমি প্রায় 5 বছর ধরে আছি
বরিশাল একটি বিভাগীয় শহর, কিন্তু এই ৫ বছরে এই বিভাগীয় শহরের সুপরিকল্পিত যে নগরায়ণ থাকে সেরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। বরং যেই ভবনগুলো আছে সেই অনেক পুরনো ভবন এখনও আছে, প্লাস যেই ভবনগুলো নতুনভাবে হচ্ছে সেগুলো পরিকল্পিতভাবে হচ্ছে কিনা বা সেগুলোতে স্ট্যান্ডার্ড মানা হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়ে। দেখা গেল যে ভবনগুলো হচ্ছে সেই ভবনগুলোর মাঝে যেই সড়কগুলো থাকে সেই সরু পথ থাকে, প্লাস সড়কের পাশে হয় এবং মহাসড়কের পাশে আপনি দেখবেন বেশি ভবন হয়। তো এই যে অপরিকল্পিত যেই নগরায়ণ, এটাই আর কি আমাদের চোখে পড়তেছে। জাহিদ, আপনাকে যদি সরকারের কোনো একটা দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কি পরিবর্তন করতে চান এই বরিশাল শহরে, যার মাধ্যমে বরিশাল শহরটি আরও গোছালো হতে পারে কিংবা সাজিয়ে তোলা সম্ভব? সরকারের কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে অবশ্যই আমি এই শহরের জন্য একটি সুপরিকল্পিত পরিকল্পনা হাতে নেব এবং অবশ্যই সেই পরিকল্পনাটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হবে। সেটা হতে পারে ১০০ বছর কিংবা ১৫০ বছরের একটি পরিকল্পনা, যেখানে আধুনিক নগরায়ণ ব্যবস্থা থাকবে, যেখানে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকবে এবং যেখানে ময়লা অপসারণের ব্যবস্থাও খুবই সুপরিকল্পিত থাকবে। পাশাপাশি এই বিষয়গুলো যাতে বাস্তবায়ন হয় এবং পরিকল্পনা মাফিক হয় সেই বিষয়ে জোরদার ব্যবস্থা। আমরা দেখি বিভিন্ন সময় পরিকল্পনা করা হয় কিন্তু বাস্তবায়ন কিংবা দৃশ্যমান হয় না কোনো কিছুই, সেক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? আমাদের একটা ফিজিবিলিটি করতে হবে যে আসলে এটার বাস্তবায়ন কতটুকু সম্ভব। আমারও মন মানসিকতা থাকতে হবে যে এই পরিকল্পনাটা বা আমি যেই প্রকল্পটা হাতে নিচ্ছি এই প্রকল্পটা বাস্তবায়ন করব। আমি মনে করি এখানে ব্যক্তি যিনি পরিকল্পনা করবেন তার যদি সদিচ্ছা থাকে তাহলে এটা বাস্তবায়ন হওয়া খুবই সহজ। একসময় ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা বরিশাল নগরী শুধুমাত্র নগর উন্নয়নে নয়, পিছিয়ে রয়েছে শিল্প ও বাণিজ্যের দিক থেকেও। আশানুরূপ উন্নয়ন হয়নি বিসিক শিল্পনগরীতে। লিসা নামের এই উদ্যোক্তা এই অবস্থার উত্তরণ চান। বলছেন বিসিককে আধুনিক শিল্পনগরী তৈরি করে সুযোগ দেবেন তার মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের। পদ্মা সেতু হওয়ার পরে বিসিকে খুব একটা দৃশ্যমান কোনো চেঞ্জেস দেখা যায় না, শুধু রাস্তাঘাট কিছুটা ভালো হয়েছে এতটুকুই। কিন্তু পরিত্যক্ত যে ভবনগুলো রয়েছে সেগুলো অপসারণ বা সেগুলো সংস্করণের কোনো কাজই আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে কোনো উন্নয়ন বা দক্ষিণাঞ্চলের বিসিক সেইভাবে কোনো উন্নতির ছাপ আমরা দেখতে পাচ্ছি না। যদি বলি যে সরকার সামনে নির্বাচন, সরকারের যদি কোনো দায়িত্ব আপনি পান সেক্ষেত্রে আসলে আপনি কোন দিকটাতে নজর দিবেন কিংবা কোন দিকটা পরিবর্তন করতে চান? অবশ্যই আমি তাহলে উদ্যোক্তাদের জন্য ভাববো এবং উদ্যোক্তারা যাতে বিসিকে এসে কাজ করতে পারে এবং বিসিকে অগ্রগামী হয় বিসিকের উন্নয়নের জন্য, এবং এখানে নিরাপত্তার জন্য আমাদের একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজন। সেই দিকে আমি লক্ষ্য করব অবশ্যই। এবং আমাদের যে পরিত্যক্ত বিসিকে যে ভবনগুলো রয়েছে সেগুলো অপসারণের ব্যবস্থা, এবং কিছু কিছু ভবন আছে যেগুলো অকারণেই রয়েছে, কোনো কাজ হচ্ছে না, সেগুলো চিহ্নিত করে তাদেরকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা বা তাদের যদি কাজে না লাগে সেগুলো সরিয়ে উদ্যোক্তারা যেন এখানে আসতে পারে এবং উদ্যোক্তা নিজেদের প্রোডাক্ট নিয়ে কাজ করে শিল্পের বিকাশ ঘটাতে পারে, সেই দিকে আমি অবশ্যই নজর দেব। এছাড়া পাপড়ি নামের এই উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে চান প্রশিক্ষণের মাধ্যমে। এতে পুরুষদের পাশাপাশি প্রতিষ্ঠিত হতে পারবে নারীরাও। এখন কিন্তু আঞ্চলিক যে পণ্যগুলো আছে, পাট পণ্য বা বিভিন্ন জাত, এগুলো নিয়ে নারী পুরুষ উভয়ই এগিয়ে যাচ্ছে এবং বরিশালে আমি কিছু প্রতিষ্ঠান দেখেছি নারীরা দারুণভাবে কাজ করছে। আমাদের আরও কিছু সংযোগ এখানে প্রয়োজন আছে বলে আমি মনে করি।
সেটা হচ্ছে আসলে দক্ষতা উন্নয়ন যে প্রসঙ্গটা যখনই আসে, আসলে দক্ষতা উন্নয়ন বলতে কি কাউকে কোনো কাজ শিখিয়ে আমি ছেড়ে দেব শুধুই কি তাই না। আসলে বিষয়টা আমার মনে হচ্ছে একজন মানুষ যেই বিজনেস বা যেই উদ্যোগী নেক না কেন সেইটা সম্বন্ধে তার যে ভালো নেটওয়ার্কিং একটা আইডিয়া থাকতে হবে, সে কিভাবে বিজনেসটাকে ম্যানেজমেন্ট করবে এই সম্বন্ধে আসলে আমার মূলধন আছে। আমি কিছু উদ্যোগ নিয়েছি, কাজ করব, কিন্তু সেই কাজটা আদৌ কিভাবে প্ল্যানিং যে প্ল্যানটা, সেই প্ল্যানের যে প্রশিক্ষণটা এটা আমাদেরকে দিতে হবে, এটা আমি মনে করি। যদি কোনো কাজে কিংবা কোনো একটি পথ পান তাহলে আসলে কোন জায়গাটি পরিবর্তন করবেন? এক্স্যাক্টলি এই জায়গাটা আমি বলবো, হুট করে ব্যাংক থেকে একটা লোন নিয়ে বা সেই সুযোগটা পেলেই যে আমি নিয়ে একটা কিছু নিয়ে বসলাম তা না, আগে আমাকে স্টাডি করতে হবে, সেই জন্য দক্ষতাকে উন্নয়ন করতে হবে, একটা স্মার্ট ইনভেস্টমেন্ট যেন থাকে, একটা লিন স্টার্ট আপ যেন থাকে, সেই জায়গাটা আমি প্রথমে খেয়াল করব। প্লাস হচ্ছে উদ্যোক্তাদের জন্য যেন এই যে মূলধনের যে জায়গাটা, এই জায়গাটা যেন সহজ হয়ে আসে, বিশেষ করে যারা নারী উদ্যোক্তা আছে, আমি নিজেও একজন নারী, সেই দিক থেকে চিন্তা করব নারী উদ্যোক্তারা যেন সব জায়গায় ফ্যাসিলিটিস ভালো পায় এবং কর্মক্ষেত্রে যাতে তারা তাদের নিরাপত্তা বজায় রেখে কাজ করতে পারে, সেই জায়গাটাতে আমি যদি দায়িত্ব পাই সেই জায়গাগুলোতে সেইভাবে কাজ করতে চাই। শুধুমাত্র উদ্যোক্তা তৈরি নয়, বাড়াতে হবে সাক্ষরতার হার। পাশাপাশি নারীদের চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত করতে চান বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অর্থী। বরিশাল আগের থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় নারীরা সম্পূর্ণভাবে নিরাপদ নয়। সেসব জায়গায় দেখা যায় কিছু বখাটে ছেলেপেলে অথবা কিছু অশ্লীল কাজকর্ম চলে, যেগুলো মেয়েদের জন্য সন্ধ্যার পরে বের হয়ে কোথাও যাওয়া, বা তার নিজের আজকালকার দিনে বেশিরভাগই স্টুডেন্ট, যার কারণে ওদের টিউশন করাতে হয়, অনেকভাবে মানে ইনকাম সোর্স খুঁজতে হয়, যার কারণে ওদের রাত্রিবেলা বের হতেই হয়। কিন্তু রাতে বের হওয়ার মতো পরিস্থিতি থাকে না। অনেক জায়গায় ল্যাম্পপোস্ট থাকে কিন্তু লাইট জ্বলে না, আবার অনেক জায়গায় ল্যাম্পপোস্ট নেই, যার কারণে ওসব জায়গায় মেয়েদের মানে নিরাপত্তাটা খুব বেশি নেই। সরকারের কোন একটা দায়িত্ব আপনাকে দেয়া হলো, কোন দিকটার পরিবর্তন করতে চাইবেন আমি এক্ষেত্রে? প্রথমত মেয়েদের নিরাপত্তাটাই দেখব, কারণ কি অ্যাজ আ মেয়ে আমিও ওই সব সিচুয়েশন ফেস করেছি, যার কারণে মেয়েদের নিরাপত্তাটা আমার মনে হয় সবার আগে জরুরি। দক্ষিণাঞ্চলে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে বরিশাল বিভাগ। তাহলে দারিদ্র্যের হার কেন বাড়ছে বরিশালে? শিক্ষিতের বেশি হার নিয়েও কি কারণে অর্থনৈতিক উন্নতিতে সবার শেষে বরিশাল? এ প্রশ্নের সমাধান খুঁজছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই শিক্ষার্থী। তবে এ অবস্থার পরিবর্তন করতে পাশের হার নয়, শিক্ষার মান বাড়াতে চান তিনি। আপনারা দেখেছেন বাংলাদেশে যে পরিমাণ উচ্চশিক্ষার ব্যবস্থা আছে, সেটা যদি বাস্তবিক অর্থেই সেটা যদি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকতো, তাহলে বাংলাদেশের শিক্ষা নিয়ে আজকে আমাদের কথা বলা লাগতো না। আপনারা দেখেছেন বাংলাদেশে অলিতে গলিতে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটা জেলাতে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, যেখানে উচ্চশিক্ষা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু এই উচ্চশিক্ষার উদ্দেশ্য কি? আমাদের শিক্ষা গবেষণা যদি সেই আউটপুটটা না আসে, তাহলে আমাদের এই জায়গায় প্রাইমারির মতো ব্যবস্থা করে তো কোনো লাভ নাই। আমাদের কথা হচ্ছে যে আপনাদের কোয়ালিটি নিশ্চিত করতে হবে। প্রোডাক্টে উৎপাদন করতে হলে আপনার কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন, দুইটা উৎপাদন করলে সেটা এনাফ। আমাদের দেশের মেধাবী ছেলেরা তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় নিয়ে যাচ্ছে, তাদেরকে ইম্পোর্ট করতেছে, অথচ আমরা তাদেরকে, আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র তাদেরকে কাজে লাগাইতে পারতেছে না। পৃথিবীর অনেক বড় বড় জায়গায় কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখেছেন যে আমাদের অনেকেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে
উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, যারা কিন্তু তাদের মেধার সেই পরিচয় তারা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এত মেধাবী থাকতেও আমরা কেন তাদেরকে ব্যবহার করতে পারতেছি না, দেশের কাজে রাষ্ট্রের কাজে কেন আমরা তাদেরকে ব্যবহার করতে পারছি না, এটা আমাদের প্রশ্ন। আমার কথা হচ্ছে যে আপনারা জানেন আজকের জাপান তৈরি হয়েছে একদিনে হয় নাই, তাদের সুদীর্ঘ পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মাধ্যমে কিন্তু আজকের জাপান তাদেরকে উচ্চশিক্ষায় নিয়ে আসছে, তার আগে তারা কারিগরি শিক্ষা নিশ্চিত করছে। আপনার কারিগরি শিক্ষা নিশ্চিত করার পরেই কিন্তু তারা অন্যান্য জায়গায় গেছে। তো আমার কথা হচ্ছে এইখানেই যে আপনার উচ্চশিক্ষিত করার থেকে মানব সম্পদে রূপান্তরিত করা বেশি জরুরি। বরিশাল অঞ্চলে সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রতিষ্ঠার এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি বিশ্ববিদ্যালয়টি। গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক স্থিতিশীলতার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে আছে। এ সমস্যা নিরসনে কাজ করতে চান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল। বিশেষ করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময় 24-এর আমরা অনেক কিছু এক্সপেকটেশন রেখেছিলাম যে এখানে আমূল একটা পরিবর্তন আসবে, সেগুলো কিছুই আসে না। তো পরিবর্তনের জায়গাটা তো আসলে একদিনের না, এটা সবসময় চেঞ্জেবল, সবসময় পরিবর্তন হতে থাকবে। কিন্তু আমাদের যে পরিবর্তনের মাধ্যমে যতটুকু আমরা চেয়েছিলাম তার বিন্দুমাত্র কিছু হয় না। বিশেষ করে আপনি যদি হলগুলোতে যান, হলগুলোতে দেখবেন এখনও কিন্তু আবাসিক রুমগুলো সংকট আছে, তারা এখনও কোনো একটা রূপরেখা আমরা পাইনি এই আবাসিক সংকটটা কীভাবে সমাধান করবে। ক্লাসরুমগুলোতে যান, ক্লাসরুমের যে সংকটটা সেটা কীভাবে সমাধান হবে তারও কোনো রূপরেখা নেই। তারপর শিক্ষকের যে সংকট, শিক্ষকদের যে যথেষ্ট আমাদের শিক্ষক নেই সেটা নিয়েও কোনো কথা ওঠে নাই। মেডিকেল সেন্টার হইতে শুরু করে আমার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা রন্ধে সমস্যা, সেই রন্ধে সমস্যা যেগুলো একদম খুবই মুখ্য যেগুলো খুব জরুরি ভিত্তিতে সমাধান দরকার, সেগুলো কিন্তু কোনো কিছুই আসে না। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ বরিশাল ইউনিভার্সিটি আমি মনে করি যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো প্রথমে আগে সলভ করা উচিত ছিল 24 অভ্যুত্থান পরবর্তীতে। এটা আমরা স্বাভাবিকভাবে পেতেই পারি। আপনি যদি সরকারের কোনো একটি দায়িত্ব পান, সেক্ষেত্রে আপনি কোন পরিবর্তনটা করবেন? যেহেতু আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যদি এরকম কোনো দায়িত্ব আসে অবশ্যই আগে আমি আমার বরিশাল বিশ্ববিদ্যালয় আমি করি, আমি আগে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমি মেরামত করতে চাই। এই জায়গার এই যে শিক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে এই জায়গায় গবেষণার জায়গাটা বাড়ানো দরকার। আমি আইন বিভাগের শিক্ষার্থী, আমার আইন বিভাগে একটা মুড কোর্ট পর্যন্ত নাই। তো আমি এক কথা ওভারঅল আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে 25টা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলোর একটা আমূল একটা পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস তৈরি করার, এটা আমি আগে প্রায়োরিটি দেবো। তারপর বরিশাল ছোট্ট একটা নগরী, এই নগরীটাকে আমি ঢেলে সাজাতে চাই। তার ভিতরে একটা হলো উন্নত একটা নগর ব্যবস্থার একটা রূপরেখা, একটা মাস্টার প্ল্যান আমাদের হাতে থাকা দরকার মনে করি। ভোটে নতুনরা বদলাতে চায় দেশ, তাদের জ্ঞান, সততা, পরিশ্রম, স্বপ্ন, নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে যে কাজের সাফল্যে বিশ্ব চিনে নেবে এই দেশকে, এমন প্রত্যাশা তাদের।